আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। দুটো কারণে বিষয়টি গুরুত্বপূর্ণ। একটা তো হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য পরীক্ষা পারপাসে বা একাডেমিক পারপাসে এটা তো ঠিকই আছে। দ্বিতীয়ত আরেকটা কারণে যে এখন কিন্তু আসলে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বা অ্যাডিকশন, শুধুমাত্র সাবস্টেন্স ইউজ নেই, এখানে আমি যখন লেকচারে কথা বলবো তখন আরও কয়েকটা অ্যাডিকশনের কথা আমি বলবো। যে এই অ্যাডিকশনের প্রবলেমটা আসলে এখন আমাদের সমাজে খুব দ্রুত ছেয়ে যাচ্ছে এবং being a physician you have to have a good knowledge about this problem because তোমার কাছে প্রচুর পেশেন্ট আসবে। তুমি জিপি করো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করো, অথবা কোনো একটা মেডিকেল কলেজ হসপিটালে তুমি আউটডোরে পেশেন্ট দেখো। এই প্রবলেম নিয়ে প্রায়ই তোমার কাছে পেশেন্ট আসবে এবং প্রবলেম সম্বন্ধে যদি তোমার সঠিক ধারণা না থাকে তাহলে পেশেন্টকে সঠিক ম্যানেজমেন্ট দেওয়া বা তাকে গাইড করা আসলে কিন্তু ডিফিকাল্ট হবে। তো আমরা সরাসরি লেকচারে চলে যাই। সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার আমাদের আজকের টপিক। তো যে কথাটি বলছিলাম যে জিনিসটা কেন ইম্পর্টেন্ট তোমরা একটা সিনারিও দেখলে হয়তো বুঝবা। যে বাংলাদেশে আসলে বিভিন্ন যে আমরা তথ্য উপাত্ত পাই তাতে করে দেখা যায় যে এই সাবস্টেন্সের প্রিভ্যালেন্স বাংলাদেশে, অর্থাৎ সাবস্টেন্স অ্যাবিউজ করার রোগী সংখ্যা প্রায় 25 লাখের উপরে। এখন এই উপরের লিমিটটা যে কত এটা কিন্তু আসলে এখনো পর্যন্ত কেউ জানে না। কোনো কোনো ফোরামে এটাও বলা হয়েছে, আমি ডকুমেন্টেড যেগুলো আছে কোথাও কোথাও বলা হয়েছে যে বাংলাদেশে অ্যাডিক্টেড পার্সনের সংখ্যা প্রায় 70 লাখের উপরে, কেউ কেউ বলে 25 লাখের উপরে। আসলে মোট কথা হলো 25 লাখ হোক আর 70 লাখই হোক, যেটি হোক না কেন, এটা কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট। অনেক মেজর সংখ্যক একটা মানুষ এই সাবস্টেন্সে অ্যাডিক্টেড এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে এর প্রায় 3/4 হচ্ছে একেবারে ইয়াং এজে, যাদের বয়স হচ্ছে কি 20 থেকে 40-এর মধ্যে। এবং মেল ফিমেল রেশিও যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে খুব কিন্তু মেয়েরাও যে খুব পিছিয়ে আছে তা কিন্তু না। অর্থাৎ প্রতি 100 জন মেলের এগেনস্টে প্রায় 50 জন ফিমেল থাকে যারা এরকম বিভিন্ন রকমের অ্যাডিকশনে ভুগছে। এখন এর জন্য আসলে ফ্যাক্টরস কি কি যা যা রেসপন্সিবল, কেন মানুষ এই সাবস্টেন্সের পেছনে ছোটে? প্রথম যে বিষয়টি থাকে সেটি হচ্ছে পিয়ার প্রেশার, অর্থাৎ এই যে বন্ধু বান্ধব বা সমবয়সী যারা আমরা যাদেরকে পিয়ার বলি, সমবয়সী ভাই বোন হতে পারে, কাজিন হতে পারে, অথবা বন্ধু বান্ধব হতে পারে, অথবা পাড়া মহল্লায় আশেপাশের বাড়িতে থাকে। অর্থাৎ এই যে পিয়ার প্রেশার, যাদের সাথে মানুষ মেশে তাদের সাথে অনেকটা কৌতূহলের বশে প্রথম কিন্তু এই সাবস্টেন্স নেওয়াটা শুরু হয়। বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে প্রথম শুরু হয় কিন্তু কৌতূহলের বশে, যে জিনিসটা কেমন একটু খেয়ে দেখি। যে আমি জীবনে হয়তো, অনেকে বলে যে আমি কোনোদিন নেশা করবো না, কিন্তু জিনিসটা কেমন আমি একবার টেস্ট করে দেখতে চাই। এই টেস্ট করে দেখতে যাওয়াটাই আসলে সবচেয়ে বড় সমস্যার কারণ। এই যে একবার যে টেস্ট করে দেখতে গেল, এখান থেকে কিন্তু বেশিরভাগ মানুষেরই আর ফিরে আসা সম্ভব হয় না। তারা কিন্তু ধীরে ধীরে এটা নিয়ে একটা বিপদের মধ্যে পড়ে যায়। দ্বিতীয় যেটা হচ্ছে কিউরিয়াসিটি, যেটা বললাম যে নিজেরও কিছু আগ্রহ থাকে। পিয়ার প্রেশার তো থাকে, বন্ধু বান্ধব সাথে যে এটা একটু খেয়ে দেখ, ভালো লাগবে, কেমন লাগবে, বা এক জায়গায় 5 জন বসে আড্ডা দিচ্ছে, 3 জন খাচ্ছে, বাকি 2 জন একটু দেখলো। আর অনেক সময় কিউরিয়াসিটি কাজ করে, তো যেটা বললাম যে আমি একটু 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 চেখে দেখি একটু কেমন হয়, হ্যাঁ জিনিসটা নেশা কেমন করে মানুষ, একটু খেয়ে দেখি। এই কিউরিয়াসিটি থেকেও কিন্তু মানুষ নেশার ভিতরে পড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে পার্সোনালিটি প্যাটার্ন। সাধারণত দেখা যায় যে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের থাকে, অথবা যাদের মধ্যে একটু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি থাকে, তারা সাধারণত দেখা যায় যে এই অ্যাডিকশনের দিকে বেশি ঝুঁকে পড়ে। এবং ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার, ম্যাল অ্যাডাপটিভ কথাটার মানে হচ্ছে যেটা নর্মাল ভাবে যা অ্যাডাপ্টেশন হয়নি, নর্মাল ভাবে আমরা যেটা করি না,
যেমন কেউ হঠাৎ করে খুব ফ্রাস্ট্রেশনে পড়ে গেল, খুব ডিপ্রেশনে পড়ে গেল। একটা সাধারণ মানুষ যে খুব ডিপ্রেশনে পড়লে সে হয়তো মন ভালো করার জন্য একটা মুভি দেখতে পারে, গান শুনতে পারে, কিংবা একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারে, কিংবা কোনো একটা বিষয় নিয়ে খুব কষ্ট পেলে কষ্ট ভুলে থাকার জন্য দেখা যায় যে নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সেই কষ্টের কথা শেয়ার করতে পারে। এগুলো সাধারণত অ্যাডাপটিভ বিহেভিয়ার, আমরা এই ধরনের আচরণ এক্সপেক্ট করি। কিন্তু দেখা যায় যে ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার মানুষের মধ্যে অনেক সময় হয় যে হঠাৎ করে ফ্রাস্ট্রেশনে চলে গেল, হঠাৎ করে খুব কোনো একটা কারণে তার ভিতরে অনেক ধরনের খুব অ্যাগ্রেশন তৈরি হলো, খুব রাগ তৈরি হলো। দেখা গেল যে সে এই যে নেশার কোনো একটা জিনিস তার ভেতর থেকে হয়তো বা কিউরিসিটি আগেই ছিল, সে হয়তো বা দেখেছে বন্ধু বান্ধব এরকম নেশা করে, সে এখন নিজের এই কষ্ট থেকে বাঁচার জন্য সে গিয়ে নেশায় জড়িয়ে পড়তে পারে। এখন এই সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বা অ্যাডিকশন নিয়ে কথা বলতে গেলে দুটো জিনিস আমাদের একটু ধারণা রাখতে হবে। একটা হচ্ছে ডিপেন্ডেন্স এবং আরেকটা হচ্ছে টলারেন্স। ডিপেন্ডেন্সটা কি? ডিপেন্ডেন্সটা হচ্ছে পারসিস্টেন্ট ইউজ অফ এ সাবস্টেন্স ডেসপাইট প্রবলেমস রিলেটেড টু দ্য ইউজ অফ দ্যাট সাবস্টেন্স। অর্থাৎ একটা সাবস্টেন্স যেটা আমি নিচ্ছি, আমি জানি যে এটা আমার জন্য ক্ষতিকর এবং এটা অলরেডি আমার অনেক ক্ষতি করে ফেলছে, এটা আমি বুঝিও, কিন্তু এত কিছু বোঝার পরেও জানার পরেও আমি সেই সাবস্টেন্সকে ছাড়তে পারি না, আমি বারবার সেটার দিকে ছুটে যাচ্ছি। এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্স। আর টলারেন্সটা হচ্ছে দিস ইজ এ স্টেট ইন হুইচ আফটার রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন এ ড্রাগ প্রডিউসেস ডিক্রিজড ইফেক্ট or increasing doses are required to produce the same effect। অর্থাৎ একটা সাবস্টেন্স বা নেশার একটা জিনিস, যে যেমন ধরো যে কেউ হিরোইন নেয়, তো হিরোইন সে প্রথম হয়তো বা 1 গ্রাম করে নিত, পর 1 গ্রাম করে নিতে নিতে একটা সময় গিয়ে দেখা যাবে যে 1 গ্রাম হিরোইন নিলে তার ভিতরে যে ধরনের পরিবর্তন হতো, তার যেরকম ফিজিক্যাল এবং মেন্টাল চেঞ্জ হতো, এরপরে 1 গ্রাম নিলে তার আর সেই পরিমাণ কাজ করে না, তার আর সেই পরিমাণ ভালো লাগা বা খারাপ লাগা তৈরি হয় না। তখন সে কি করবে? তখন সে ওই ডেজায়ার্ড ইফেক্টটা পাওয়ার জন্য তাকে এই ডোজটা বাড়াইতে হবে, 1 গ্রাম থেকে 1.25 গ্রাম, এরপরে 1.5 গ্রাম, এরপরে 2 গ্রাম। এভাবে দেখা যাবে যে ধীরে ধীরে ডোজ বাড়তে থাকবে কিন্তু ইফেক্টটা সেম থাকবে। অর্থাৎ বেশি দিন একটা ড্রাগ ব্যবহার করার পরে তার প্রতি আমরা যেটা বলি যে টলারেন্স, অর্থাৎ একটা সহনীয়তা তৈরি হয়ে যায়, যে ওই পরিমাণ ড্রাগে আর ডেজায়ার্ড ইফেক্ট পাওয়া যায় না, তখন ডেজায়ার্ড ইফেক্ট পাওয়ার জন্য ড্রাগের পরিমাণ বাড়াতে হয়। এটি হচ্ছে টলারেন্স। এখন কখন আমরা বলবো যে এটি আসলে একটা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, অর্থাৎ যে তার যে একজন মানুষ যে সাবস্টেন্স নিচ্ছে, যে সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স। এখানে একটা কথা বলে রাখি যে সাবস্টেন্সগুলো বলতে আমরা সাধারণত বুঝি সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স। কি কি সাবস্টেন্স আমরা পরে আসবো। তো কখন আমরা বুঝবো যে একজন মানুষ এই যে সাবস্টেন্স প্রতি যে আসক্তিটা, তার আসক্তিটা একটা ডিসঅর্ডারের পর্যায়ে চলে গেছে, অর্থাৎ এটা একটা সমস্যার পর্যায়ে চলে গেছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে the problematic pattern of substance use leading to clinically significant impairment or distress as manifested by at least two of the following occurring within 12 months of period। অর্থাৎ 1 বছরের ভিতরে নিচের যে কোনো 2টা সমস্যা তার থাকবে, এবং এই সমস্যাটা কেন হবে? এই সমস্যাটা হবে তার প্রবলেমেটিক সাবস্টেন্স ইউজের কারণে হবে, এবং যেটা তার ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ইম্পেয়ারমেন্ট অর ডিস্ট্রেস তৈরি করবে। এবার প্রথমটা হচ্ছে সাবস্টেন্স ইজ অফেন টেকেন ইন লঙ্গার অ্যামাউন্টস অর ওভার এ লঙ্গার পিরিয়ড দেন ওয়াজ ইন্টেন্ডেড। কথাটা ইম্পর্টেন্ট, দেন ওয়াজ ইন্টেন্ডেড। অর্থাৎ যে ব্যক্তি নেশা করে সে যতটুকু নিতে চায় আসলে সে নিতে গিয়ে তার চেয়েও বেশি নিয়ে ফেলে, এবং একটা লঙ্গার অ্যামাউন্ট, অর্থাৎ যে পরিমাণ সময় তার এর পিছনে ব্যয় করার কথা না বা ইচ্ছা ছিল না, তার চেয়ে বেশি সময় সে এটার পেছনে ব্যয় করে ফেলে এই সাবস্টেন্সটা নেওয়ার পেছনে। There is a persistent desire and unsuccessful effort to cut down or control the use। যারা সাবস্টেন্সে অ্যাডিক্টেড হয় তারা কিন্তু বুঝে, ওই যে বললাম যে ডিপেন্ডেন্সি চলে আসে, ডেসপাইট অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য হার্মফুল কনসিকুয়েন্স। তারা কিন্তু এটা বারবার নিতেই থাকে। কেন? কারণ তারা তাদের এই যে ডেজায়ারটা, এটাকে কন্ট্রোল করতে পারে না। এই কন্ট্রোলটা তাদের, তারা যে এফোর্টটা দেয় এটা থাকে আনসাকসেসফুল। তারা নিজেদের এই যে ড্রাগের চাহিদাটা, ড্রাগের অ্যামাউন্টটাকে তারা কাট ডাউন করতে পারে না এবং কন্ট্রোল করতে পারে না। নাম্বার 3 হচ্ছে a great deal of time is spent in activities necessary to obtain substance, use substance and recover from its effect। একটা বড় সময়, তার দিনের একটা বড় সময় দেখা যাবে যে সে এই ড্রাগ কিভাবে নেবে শুধু এইটার পেছনে সে ছুটছে, অথবা ড্রাগ পাওয়ার পরে সে একটা বিশাল সময় ধরে সে শুধু এই ড্রাগটা সেবনই করছে বা সাবস্টেন্সটা সেবনই করছে, ইউজ করছে, এবং এরপরে তার যে ক্লিনিক্যালি
ইফেক্ট তৈরি হবে, যে ইনটক্সিকেশন তৈরি হবে, সেখান থেকে রিকভার করার পেছনে তার একটা বিশাল সময়, অর্থাৎ দেখা যাবে যে দিনের মধ্যে একটা ম্যাক্সিমাম পোর্শন অফ টাইম তার এই ড্রাগের পেছনেই কেটে যাবে, ড্রাগ নেয়ার পিছনে, জোগাড় করার পিছনে এবং সেটার ইফেক্ট কাটানোর পেছনে। পরবর্তী যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে ক্র্যাভিং অর স্ট্রং ডিজায়ার অর আর্জ টু ইউজ দ্য সাবস্টেন্স, অর্থাৎ নিজের ভেতরে একটা তীব্র ইচ্ছা তৈরি হবে। সে একই সাথে চাবে যে আমি ড্রাগটা নিব না, কিন্তু সেই ইচ্ছাটা খুব বেশি স্ট্রং হবে না, কিন্তু ড্রাগ নেওয়ার ইচ্ছাটা তার হবে প্রবল, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। Recurrent substance use resulting in failure to fulfill major role obligations at work, school or home, অর্থাৎ এই ড্রাগ বা সাবস্টেন্স নেয়ার কারণে তার যে একটা মেজর রোল আছে এই সোসাইটির প্রতি, সে অ্যাজ এ স্টুডেন্ট তার স্কুলের প্রতি, তার স্কুলে তার কিছু রোল আছে, ভূমিকা আছে, কিছু কাজ আছে, দায়িত্ব আছে। অ্যাজ এ ওয়ার্কার তার অফিসে তার কাজের প্রতি কিছু দায়িত্ব আছে। অ্যাট হোম অ্যাজ এ ফ্যামিলি মেম্বার তার কিছু রেসপন্সিবিলিটি আছে। দেখা যাবে যে এই ড্রাগের ইউজের কারণে সে আসলে এই কোনোটাই সে মিট আপ করতে পারবে না। Continued substance use despite having persistent or recurrent social or interpersonal problems caused or exacerbated by the effect of the substance, অর্থাৎ এই সাবস্টেন্সের মানে সোশ্যাল এবং ইন্টারপার্সোনাল যে তার প্রবলেম শুরু হবে, অর্থাৎ সাবস্টেন্সের কারণে দেখা যাবে যে তাকে সমাজের সবাই হেয় প্রতিপন্ন করছে, সমাজের সবাই তাকে অ্যাভয়েড করছে, তাকে অপমান করছে। ইভেন তার ফ্যামিলির মেম্বারদের সাথে তার একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের প্রবলেম তৈরি হচ্ছে, তার ওয়াইফের সাথে প্রবলেম তৈরি হচ্ছে, হাজবেন্ডের সাথে প্রবলেম তৈরি হচ্ছে। এত কিছুর পরেও, সব কিছু আন্ডারস্ট্যান্ড করার পরেও দেখা যাবে যে এই সাবস্টেন্স থেকে সে বাঁচতে পারবে না, এবং এত কিছুর পরেও সে ধীরে ধীরে কন্টিনিউয়াসলি সে এই ড্রাগের ব্যবহার করতে থাকে। And important social, occupational or recreational activities are given up and reduced because of substance use, যে কথাটি আমরা একটু আগেও আলোচনা করলাম, যে তার যে সোশ্যাল, অকুপেশনাল এবং রিক্রিয়েশনাল যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে সেগুলো সে ছেড়ে দিবে, সেগুলো সে গিভ আপ করবে, and reduced because the substance use. Recurrent substance use in situation in which it is physically hazardous, অর্থাৎ তার শারীরিক ক্ষতি হওয়া সত্ত্বেও, তার শরীরের ক্ষতি হচ্ছে, জানা যাচ্ছে যে এটা নিলে হয়তো বা তার মানে একেবারে সে মরেও যেতে পারে, তারপরেও সে এটা বারবারই ইউজ করতে থাকবে। The substance use is continued despite knowledge of having a persistent or recurrent physical or psychological problem that is likely to have been caused or exacerbated by substance, যে কথাটি আমরা বলছিলাম যে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এটা জেনেও সে বারবার এটি ইউজ করতে থাকবে। এবং নাম্বার 10 হচ্ছে টলারেন্স, যেটি আমরা বললাম যে একটা ডেজায়ার্ড ইফেক্ট পাওয়ার জন্য দিন দিন তার সাবস্টেন্সের অ্যামাউন্ট বাড়াইতে হবে। অ্যান্ড নাম্বার 11 হচ্ছে গিয়ে উইথড্রয়াল, অর্থাৎ যদি সে সাবস্টেন্সটা না নেয় তখন তার শরীরের এবং মনের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। এটা হচ্ছে উইথড্রয়াল। এখন কেন এটি হয়? আসলে এর বায়োলজিক্যাল মেকানিজম এখন পর্যন্ত যে হাইপোথিসিস দাঁড় করানো হয়েছে সেটি হচ্ছে দ্য রিওয়ার্ড সাইকেল অফ ব্রেন ইজ রেসপন্সিবল ফর সাবস্টেন্স ইউজ। আমরা জানি যে আমাদের ব্রেনে একটা রিওয়ার্ড সাইকেল থাকে। রিওয়ার্ড সাইকেলটা হচ্ছে মিড ব্রেন থেকে আমাদের এই যে ফ্রন্টাল কর্টেক্স যেটি থাকে, এই ফ্রন্টাল কর্টেক্স পর্যন্ত আমাদের যে পাথওয়ে, যে নার্ভগুলো মিড ব্রেন থেকে অরিজিনেট হয়ে ফ্রন্টাল কর্টেক্সে ইনারভেট করে, এই নার্ভগুলোর ভেতরে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটিসগুলো বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে একটা রিওয়ার্ড ফিল হয়। এই যে রিওয়ার্ড যে ফিল হয় ড্রাগ নেওয়ার পরে, অর্থাৎ বলতে গেলে এটা একটা ফেক রিওয়ার্ড তৈরি হয়। আমার অনুভূতি হয় যে আমি বিশাল একটা কিছু পেয়ে গেলাম, কিন্তু আসলে কিন্তু বাস্তবে সে কিছুই পায় না। কিন্তু ওই যে অনুভূতিটা, ওই অনুভূতির কারণে সে বারবার এটার পেছনে ছুটে যাওয়ার একটা প্রবণতা তার ভিতরে থাকে। হোয়াট আর দ্য ড্রাগস ইউজড ফর দ্য অ্যাডিকশন? আমাদের সোসাইটিতে আমরা বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাবিউজার দেখতে পাই। তার ভিতরে প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে স্টিমুল্যান্টস। স্টিমুল্যান্টসের ভিতরে সাধারণত অ্যামফিটামিন, মিথামফিটামিন, এক্সট্যাসি, ম্যাজিক মাশরুম এগুলো ব্যবহার করা হয়। অ্যামফিটামিন এবং মিথামফিটামিন এগুলোকে আবার কিন্তু আমরা খুব পরিচিত একটা নাম ইয়াবা নামে পাওয়া যায়। ইয়াবার ভিতরে মিথামফিটামিন থাকে। আর এছাড়া এক্সট্যাসি বা পার্টি ড্রাগ নামে অনেক কিছু পাওয়া যায়। এগুলো আসলে স্টিমুল্যান্ট। স্টিমুল্যান্টগুলো এক ধরনের ইউফোরিয়া তৈরি করে মনের ভিতরে। এই যে সাময়িক একটা ইউফোরিয়া তৈরি করে, ফলোড বাই একটা ডিপ্রেশন, কিন্তু এই সাময়িক ইউফোরিয়ার জন্য অনেকে এই স্টিমুল্যান্টটা নিতে থাকে। ওপিওয়েড কিছু ড্রাগ আছে বা সাবস্টেন্স আছে যেগুলো মিস ইউজ হয়, যেমন একটা হচ্ছে গিয়ে হিরোইন,
মরফিন, প্যাথেডিন। রিসেন্টলি খুব বেশি মাত্রায় ইউজ হচ্ছে টাপেন্টাডল, যেটা আসলে ব্যথার ওষুধ হিসেবে বাজারে পাওয়া যায়। এবং এটি যেহেতু এক ধরনের ওপিওয়েড, যারা হেরোইনে অ্যাডিক্টেড, হেরোইনের দাম বেশি হওয়ার কারণে এবং সহজলভ্যতা কম হওয়ার কারণে তারা এই যে টাপেন্টাডল ফার্মেসি থেকে সহজেই কিনতে পারে। যেহেতু অনেক ফার্মেসির লোকই আছে, যদিও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করার কথা না, কিন্তু তারপরেও অনেক ফার্মেসি আছে যারা এগুলো বিক্রি করে, তাদের কাছ থেকে এই টাপেন্টাডলটা নেই এবং ওপিওয়েডের বিকল্প হিসেবে তারা এটি আপাতত ইউজ করে। ফেন্সিডিল, ফেন্সিডিলের তোমরা ব্যবহার এই নাম আগেও শুনেছো, অনেকে ফেন্সিডিল এর বিভিন্ন নামে পাওয়া যায় বাজারে, এগুলো ব্যবহার করে। ক্যানাবিস, যেটি আমরা ক্যানাবিস বিভিন্ন নামে আমাদের চারপাশে পাওয়া যায়, গাঁজা, হাশিশ, চরস, উইড, হ্যাঁ, সবই কিন্তু আসলে ক্যানাবিনয়েড বা ক্যানাবিস যেটাকে আমরা বলি। এরপরে বেনজোডাইজেপাইনস, এগুলো অনেক সময় মিস ইউজ হয়। অনেকে নেশার জন্য নেয়, অনেকে ঘুমানোর জন্য প্রথমে নেওয়া শুরু করে, পরে ধীরে ধীরে এখানে ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, এরপরে টলারেন্স ডেভেলপ করে এবং ধীরে ধীরে এটার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে। ঠিক একইভাবে ড্যান্ডি আরেকটি জিনিস আছে। ড্যান্ডিটা হচ্ছে এক ধরনের গ্লু বা আঠা, যার ভিতরে আসলে কিছু পেট্রোকেমিক্যাল থাকে, যেটিকে আমরা এটাকে স্পেশালি এর ভিতরে টোলুইন নামে এক ধরনের কেমিক্যাল থেকে, এই টোলুইন একটা ভোলাটাইল সাবস্টেন্স, এটাকে অনেক সময় ইনহেল করে এটার মাধ্যমে অনেকে অ্যাডিক্টেড হয়ে থাকে। আর সেকেন্ডলি অ্যালকোহলের বিষয়ে আসলে বিভিন্ন বই পুস্তকে অ্যালকোহলকে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার আর অ্যালকোহল ইউজ ডিসঅর্ডারকে আলাদা করে ডিসক্রাইব করা হয়, কিন্তু আমাদের দেশে আসলে সবই ইলিসিট ড্রাগ বা সবই আসলে লিগালি ফরবিডেন, এবং সবগুলোই যেহেতু নেশা বা অ্যাডিকশন তৈরি করে, যেমন আমরা অ্যালকোহলকেও এখানে যুক্ত করেছি। এই সাবস্টেন্স ছাড়াও আরো কিছু জিনিসে মানুষ অ্যাডিক্টেড হতে পারে, যেমন হচ্ছে বিহেভিয়ারাল অ্যাডিকশন। বিহেভিয়ারাল অ্যাডিকশনের মধ্যে প্রথম যে জিনিসটি আসে খুব কমনলি আমরা দেখি গ্যাম্বলিং। গ্যাম্বলিং বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্যাম্বলিং আমরা আমাদের সমাজে দেখি। সেই গ্রামের মেলাগুলোতে হাউজি খেলা থেকে শুরু করে, জুয়া খেলা থেকে শুরু করে, টাকা দিয়ে তাস খেলা থেকে শুরু করে, এখন রিসেন্টলি গ্যাম্বলিং এর যে ফর্ম আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে আইপিএল বা বিভিন্ন ধরনের যে ক্রিকেট খেলা হয়, এই ক্রিকেট খেলার উপরে অনেক টাকার বেটিং হয়, এগুলো কিন্তু আসলে এই গ্যাম্বলিং। আরেকটা হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন, এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট। এবং ওই যে আমরা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের যে ক্রাইটেরিয়াগুলো বললাম, যে সাবস্টেন্স না নিলে কি সমস্যা হয় এবং সাবস্টেন্সের কারণে নেয়ার কারণে কি কি বিহেভিয়ার পেশেন্ট শো করে, ইন্টারনেটের অ্যাডিকশনের পেশেন্টগুলো ঠিক একই ধরনের বিহেভিয়ার শো করে থাকে। ইন্টারনেট অ্যাডিকশনের ভিতরে একটা হচ্ছে যে এর ভিতরে আসলে ইন্টারনেট গেমিং অ্যাডিকশনও একটা ইন্টারনেট অ্যাডিকশনের ভিতরে পড়ে। আর আরেকটা জিনিস পড়ে ইন্টারনেট অ্যাডিকশনের ভিতরে, সেটি হচ্ছে ইনফরমেশন ওভারলোড, যে আমার কোনো প্রয়োজন নেই তারপরেও আমি বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন ঘাটাঘাটি করছি। আমি ফেসবুকে অমুকের ছবি দেখছি, কে কোন ধরনের কাজ করলো সারাদিন দেখছি, একটু পর পর নোটিফিকেশন চেক করছি, আমার না দেখলে আমি শান্তি পাই না, এগুলোও হতে পারে। আর আরেক ধরনের অ্যাডিকশন দেখা যায়, সেটি হচ্ছে সেক্স অ্যাডিকশন বা সেক্সুয়াল অ্যাডিকশন। এখন কনসিকুয়েন্স অফ সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার কি কি আছে? কয়েকভাবে আসলে সাবস্টেন্স ইউজ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রথম যে ক্ষতিটা হয় ইউজারের, সেটি হচ্ছে ইউজারের সাধারণত দেখা যায় যে প্রিম্যাচিউর ডেথ হয়। যারা অ্যাডিক্টেড থাকে বিভিন্ন সাবস্টেন্সে, তাদের প্রিম্যাচিউর ডেথ হয়, অর্থাৎ যে বয়সে তার মৃত্যুবরণ করার কথা না তার অনেক আগেই সে সাধারণত মারা যায়। এটি ফিজিক্যাল ইলনেসের কারণে হতে পারে, মেন্টাল ইলনেসের কারণে হতে পারে, বা তার পুর হেলথের কারণে হতে পারে। বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে খুব কমনলি তারা অনেকে সুইসাইডও করে। আর ফিজিক্যাল মেন্টাল ইলনেস তো খুবই কমন, সাবস্টেন্স ইনডিউস সাইকোসিস, সাবস্টেন্স ইনডিউস মুড ডিসঅর্ডার, এগুলো খুব কমন। এবং লো এডুকেশনাল অ্যাচিভমেন্ট, অনেকে স্টুডেন্ট লাইফে অ্যাডিক্টেড হয়ে পড়ে, তারা একাডেমিক পারফরমেন্স একেবারেই আর থাকে না। এবং আনএমপ্লয়মেন্ট খুব বড় একটি সমস্যা, যেহেতু ওই যে আমরা বলেছিলাম যে একটা গ্রেট ডিল অফ টাইম তারা সবসময় সাবস্টেন্স কিভাবে জোগাড় করবে, কিভাবে ব্যবহার করবে, আর এটার ইফেক্ট কেমনে কাটাবে, এই নিয়ে তারা ব্যস্ত থাকে। কাজে অকুপেশনাল লাইফের প্রতি তাদের কোনো আসলে রেসপন্সিবিলিটি থাকে না, এবং প্রায় দেখা যায় তারা চাকরি হারায়, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট তাদের একটা খুব বড় কনসিকুয়েন্স। এবং ফ্যামিলি খুব সাফার করে এ ধরনের পেশেন্টের ফ্যামিলির অ্যাডভার্স, তাদের বাচ্চাদের উপরে অ্যাডভার্স কিছু ইফেক্ট করে, এবং অবশ্যই ফ্যামিলি ইনকাম কমে যায়, ফ্যামিলির লোকজনদের প্রচুর অর্থ সম্পদ সে নষ্ট করে, কারণ সাবস্টেন্স জোগাড় করতে গিয়ে প্রচুর টাকা নষ্ট করে। যারা গ্যাম্বলিংয়ে জড়িয়ে যায়, নিজের বাড়ি ঘর বিষয় সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে, এবং একটা সময় গিয়ে ফ্যামিলিকে সে ডিপ্রাইভ করে ফেলে। এবং অন্যদের কি ক্ষতি হয়, সে এবং তার ফ্যামিলি ছাড়া অন্যদের ক্ষতি হয় যে
তারা ভিকটিম অফ ডেঞ্জারাস ড্রাইভিং, কেউ হয়তো বা অ্যালকোহল নিল বা কোনো একটা সাবস্টেন্স নিল, নেওয়ার পরে সে একদম মানে ইনটক্সিকেশন ফেজে গিয়ে ড্রাইভিং করতে গিয়ে আরেকজনের গায়ের উপরে গাড়ি উঠিয়ে দিতে পারে। তো তার কারণে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। ভিকটিমস অফ ক্রাইম, যারা সাবস্টেন্স নেই, যে কোনোভাবে তার সাবস্টেন্সের টাকা জোগাড় করতেই হবে, সে দেখা যাবে যে মাগিং করবে, হাইজ্যাক করবে, এবং এর ভিকটিম হবে সাধারণ মানুষ। হ্যাঁ, এবং ভিকটিমদেরকে অনেক সময় সে অ্যাসল্টও করতে পারে। আর কমিউনিটির ক্ষতি হচ্ছে গিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রিলেটেড টু ড্রাগ ডিলিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্পোভারিশমেন্ট, আর হচ্ছে গিয়ে হেলথ অ্যান্ড ক্রাইম রিস্ক টু দ্য কমিউনিটি। এগুলো হচ্ছে সাবস্টেন্স ইউজের কনসিকুয়েন্স। অর্থাৎ একজন সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের পেশেন্ট যে শুধু তার নিজের ক্ষতি করে তা কিন্তু না, তার পরিবারের, তার চারপাশের মানুষের, তার সমাজের এবং সর্বোপরি এই দেশের এবং পৃথিবীর, তারা সবার ক্ষতি করে তারপরে কে শান্ত হয়। এখন ম্যানেজ করব আমরা কিভাবে? ম্যানেজমেন্টের জন্য আমরা কয়েকটা স্টেজে একজন সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের ম্যানেজমেন্ট আমরা করি। প্রথম যে স্টেজটা থাকে ম্যানেজমেন্টের, সেটা হচ্ছে প্রি কন্টেম্পলেশন। এই সময় কি করে? The misuser does not believe that there is a problem, although others recognize it. খুব কমন। অর্থাৎ যে ব্যক্তিটি অ্যাডিক্টেড, যে ব্যক্তিটি সাবস্টেন্স ইউজ করে, সে কিন্তু এটাকে ইনিশিয়ালি তার প্রবলেম মনে করে না। সে মনে করে না যে এটার জন্য তার চাকরি চলে যাচ্ছে, সে মনে করে যে অফিসের লোকজনের কারণে তার চাকরি চলে গেছে, সে মনে করে না যে তার কারণে তার পরিবারের অর্থ সম্পদ ধ্বংস হচ্ছে, সে মনে করে না সে সমাজের ক্ষতি করছে, সে মনে করে না সে অন্যদের ক্ষতি করছে। তার ভেতরে এই বোধটা, এই রিয়েলাইজেশনটাই কিন্তু থাকে না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ড্রাগ। যদিও অন্যরা বোঝে যে এই ড্রাগের কারণেই তার এত কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। সেকেন্ড যে স্টেজটা থাকে সেটি হচ্ছে কন্টেম্পলেশন, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়েজ আপ টু দ্য প্রোস অ্যান্ড কনস অ্যান্ড কনসিডার দ্যাট দ্য চেঞ্জ মাইট বি নেসেসারি। অর্থাৎ এই সময় এসে একজন ইন্ডিভিজুয়াল রিয়েলাইজ করে, একজন অ্যাডিক্টেড পারসন রিয়েলাইজ করে এই স্টেজে যে হ্যাঁ, আমি আসলে ড্রাগ নিয়ে যতটা শান্তি পেয়েছি তার চেয়ে আসলে মনে হয় অশান্তি বেশি হয়েছে, আমার মনে হয় ক্ষতি বেশি হয়েছে, আমার পরিবার থেকে সম্ভবত আমি এই ড্রাগের কারণেই বিচ্ছিন্ন হয়ে গেছি, এবং আমার মনে হয় আসলে এখন একটু চেঞ্জ হওয়া প্রয়োজন। এটা সে মনে মনে চিন্তা করতে থাকে, কিন্তু এখনো কিন্তু সে পুরোপুরি এগ্রি করে না। এরপরের যে স্টেজ, সেই স্টেজটা হচ্ছে গিয়ে তার ডিসিশন মেকিং। এই পয়েন্টে আমরা যেটা করি, যে পেশেন্টকে একটা মোটিভেশনাল কাউন্সিলিং করানোর দরকার পড়ে, বা আসলে এই কন্টেম্পলেশন স্টেজ থেকেই তাকে বেশ মোটিভেশনাল কাউন্সিলিং আমরা করি, যে তাকে বোঝানোর চেষ্টা করা যে তুমি আসলে জীবনে কি পেলে আর কি হারালে, বা এই ড্রাগ নেওয়ার কারণে তোমার ফিজিক্যাল, তোমার সাইকোলজিক্যাল কি কি প্রবলেম হচ্ছে যেগুলো তোমার আগে ছিল না। এই জিনিসগুলো বোঝানোর পরে একটা সময় গিয়ে পেশেন্ট এসে ডিসাইড করে যে ওকে, অ্যাট দিস পয়েন্ট ইট রিচড ওয়্যার ডিসিশন ইজ মেড টু অ্যাক্ট অন দিস ইস্যু অফ সাবস্টেন্স মিসইউজ। পেশেন্ট চিন্তা করে যে হ্যাঁ, আমার আসলে এনাফ ইজ এনাফ, আমাকে এখন আসলে আমি যে এই যে ড্রাগে আসলে অ্যাডিক্টেড হয়ে পড়েছি, এখান থেকে আমার আসলে বের হয়ে আসা প্রয়োজন, আমি আমি এটা নিয়ে আমি কাজ করতে আগ্রহী। এরপরে হচ্ছে অ্যাকশনে যেতে হয়, যে ইন্ডিভিজুয়াল চুজেস আ স্ট্র্যাটেজি ফর চেঞ্জ অ্যান্ড পারসুইং, যে আমি যে বিহেভিয়ারগুলো করছিলাম এই বিহেভিয়ারগুলো থেকে এখন আমাকে সরতে হবে। আমরা আসলে কিভাবে এখন আমি এই ড্রাগটা ছাড়তে পারি, কিভাবে এখন আমি আমার আসলে কি কি করা উচিত, আমার বিহেভিয়ারাল কি কি চেঞ্জ করা উচিত, সেই কাজগুলো সে এখন শুরু করবে। এবং এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে মেনটেনেন্স। এই যে অ্যাকশনের যে সময়টা, অ্যাকশনের সময়টাতে এখানে আরেকটি কথা বলা দরকার, যে অ্যাকশনের সময়টাতে প্রথম যে কাজটি আসে সেটি হচ্ছে ডিটক্সিফিকেশন। অর্থাৎ যখন একজন অ্যাডিক্টেড পারসন সাবস্টেন্স প্রথম ছাড়তে চাবে, ইনিশিয়ালি কিন্তু এটি তার জন্য একটু কষ্টকর হবে, কারণ ওই যে তার ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে এবং টলারেন্স তৈরি হয়েছে ড্রাগের প্রতি, এই ডিপেন্ডেন্সির কারণে এবং টলারেন্সের কারণে সে চাইলেই কিন্তু ড্রাগ ছাড়তে পারবে না। আমরা একটা কথা বলেছিলাম যে উইথড্রয়াল সিমটম হবে ডিপেন্ডেন্সির কারণে। ড্রাগ যখনই সে ছেড়ে দিতে চাবে তখনই তার কিছু ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হবে। তো এই ডিটক্সিফিকেশনের সময় আমরা যে কাজটি করি সেটি হচ্ছে ড্রাগের উইথড্রর কারণে তার যে সিমটম হয়, অর্থাৎ যেটিকে আমরা উইথড্রল সিমটম বলি, এই উইথড্রল সিমটমগুলো আমরা ম্যানেজ করি। এটি সাধারণত বিভিন্ন ড্রাগ টু ড্রাগ ভ্যারি করে। আমরা বিভিন্ন ড্রাগ অনেক সময় ব্যবহার করি, অনেক সময় আমরা এটি সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিই। যেমন ড্রাগ ছাড়তে গেলে দেখা যাবে অনেকের ঘুম একেবারে কমে যাবে, তাহলে তার ঘুমের ব্যবস্থা করতে হবে। অনেকের নশিয়া হতে পারে, তাকে অ্যান্টিএমেটিক ব্যবহার করতে হবে। অনেকের ডিসপেপসিয়া হতে পারে, পেপটিক আলসার আর ডিজিজ যদি থাকে সেগুলো অ্যাগ্রাভেশন করতে পারে, তাহলে সেটাকে আমাদের ম্যানেজ করতে হবে। অনেকের দেখা যায় যে সাইকোলজিক্যালি যখন সে ড্রাগ ছেড়ে দিতে চায় তখন তার ভিতরে এক ধরনের ডিপ্রেশন কাজ করে, অনেকের ভিতরে এক ধরনের অ্যাংজাইটি তৈরি হয়, অনেকের ভিতরে ইরিটেবিলিটি তৈরি হয়, মুড সুইং করে। অর্থাৎ এই যে সিমটমগুলো যখন তার তৈরি হবে ড্রাগ ছাড়তে গেলে, সেই সিমটমগুলোকে আমরা ম্যানেজ করবো, সিমটোমেটিক ভাবে ম্যানেজ করবো। এবং এরপরে মেনটেনেন্সের যে জিনিসটা,
দ্য গেইনস আর মেনটেন্ড অ্যান্ড কনসলিডেটেড। অর্থাৎ এই যে অ্যাকশন হলো, অ্যাকশনের পরে যখন সে যে ডিটক্সিফিকেশন আমরা করলাম, ড্রাগ যখন সে ছাড়তে চাচ্ছে, একটা সময় গিয়ে তার এই উইথড্রল সিমটমগুলো সব কমে যাবে। 7 দিন, 10 দিন, 15 দিন বা লাগতে পারে। উইথড্রল সিমটমগুলো যখন কমে যাবে, কমে যাওয়ার পরে আমরা একটা মেনটেনেন্স থেরাপিতে চলে যাব, অর্থাৎ একটা কন্টিনিউয়াস প্রসেস। সাবস্টেন্স ইউজের যে ম্যানেজমেন্ট, এটি কিন্তু আসলে শর্ট টার্ম কোনো ম্যানেজমেন্ট না। এবং আমরা সাধারণত বলে থাকি যে যে ব্যক্তিটি আসলে লাইফে একবার সাবস্টেন্সে অ্যাডিক্টেড হয়েছে, তাকে লাইফ লং অর্থাৎ সারা জীবনের জন্য একটা ম্যানেজমেন্ট প্রসিডিউরের ভিতরে যেতে হবে, যেখানে কথাটি আসছে যে মেনটেনেন্স, অর্থাৎ সে যেন ভবিষ্যতে আর কখনো ড্রাগ না নেয়। এর জন্য তাকে যতভাবে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া, তাকে মোটিভেট করা এবং তার বিভিন্ন ধরনের প্রবলেম দেওয়া, বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল কিউ থাকে, অর্থাৎ সে যে ফ্রেন্ডগুলোর সাথে আগে বসে সাবস্টেন্স নিত, যে জায়গায় বসে সাবস্টেন্স নিত, সেগুলো থেকে তাকে দূরে রাখা, হ্যাঁ, ওই সঙ্গগুলো থেকে তাকে দূরে রাখা, ড্রাগের অ্যাভেলেবিলিটি কমিয়ে দেওয়া, অর্থাৎ সে যেন সহজে ড্রাগ যেন তার কাছে সহজলভ্য না হয়। এই জিনিসগুলো এই মেনটেনেন্সের ভিতরে নিয়ে আসা এবং তার যে গুড হ্যাবিটগুলো, এই হ্যাবিটগুলোকে আরো কনসলিডেট করা, যে কিভাবে তাকে আরো আমরা হেল্প করতে পারি। এরপরে যে স্টেজটি সাধারণত আসতে পারে সেটি হচ্ছে রিল্যাপস, রিটার্ন টু প্রিভিয়াস প্যাটার্ন অফ বিহেভিয়ার। হাউএভার রিল্যাপস মে বি পজিটিভ লার্নিং এক্সপেরিয়েন্স উইথ দ্য লেসন্স ফর দ্য ফিউচার। অর্থাৎ যে বিহেভিয়ারগুলোর প্যাটার্ন ছিল সেগুলোতে সে আবার ফেরত যেতে পারে। তো আজকে মোটামুটি এই পর্যন্তই সাবস্টেন্স ইউজ। একটা কথা এখানে বলে রাখা দরকার যে যে কথাটি সবার জন্য প্রযোজ্য, ওই যে আমরা যে রিওয়ার্ড সাইকেলের কথাটি বলেছিলাম, এই জিনিসটি আসলে মনে রাখা উচিত যে কৌতূহল বশত বা একেবারে একবার একটু চেখে দেখি, হ্যাঁ, কেমন লাগে, বা আমার বন্ধু বান্ধব খায় তাই আমিও খাচ্ছি, বা আমি হয়তো বা নেশা করবো না, আমি দু একদিন একটু টেস্ট করে দেখবো, এই ধরনের কোনো সুযোগ আসলে নেই। সাবস্টেন্স একবার নেশার মানে কেউ যদি শখ করেও একবার নেশার জগতে ঢুকে পড়ে, সেখান থেকে বের হয়ে আসাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। এবং এই এই কথাটি আসলে সহজে মনে রাখতে হবে আমাদেরকে। আর এরপরে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি উত্তর দেবার চেষ্টা করব। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব। আন্ডারগ্রেডে আমার মনে হয় না এর চেয়ে বেশি প্রয়োজন আছে। ভবিষ্যতে আবার দেখা হবে। খোদা হাফেজ।